গল্পের শুরু হয় একটি আর্ট গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে। পার্টির পর সুজান নামে এক নারী একাকী এবং বিষণ্ণ মুখে বসে থাকে। পরে সে তার বিলাসবহুল আবাসস্থলে ফিরে যায়। এটি কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি প্রাসাদ। সুজান টিভি দেখে সারা রাত কাটিয়ে দেয় যতক্ষণ না ভোর হয়। তার বাটলর তাকে জানায় যে চিঠির বাক্সে তার জন্য একটি প্যাকেট এসেছে। যখন সে এটি গ্রহণ করে তখন সে তার প্রাক্তন স্বামী এডওয়ার্ডের লেখা একটি উপন্যাস খুঁজে পায়। বইটিতে একটি চিরকুট রয়েছে যেখানে সে স্বীকার করে যে তাদের বিচ্ছেদের পরেই সে এটি লেখার অনুপ্রেরণা পেয়েছে এবং বসন্তে এটি প্রকাশিত হওয়ার আগে সুজানই হবে এটি পড়ার প্রথম ব্যক্তি। এছাড়া সে আরও জানায় যে এখন সে লস অ্যাঞ্জেলেসে আছে এবং এত বছর পর সে সুজানের সাথে আবারও দেখা করতে চায়। প্রচ্ছদটি পরীক্ষা করার সময় সুজান লক্ষ্য করে যে বইটির শিরোনাম অ্যানিমালস নকটার্নালস। পরে তার স্বামী হাটন বাড়িতে ফিরে আসে এবং সে তাকে জিজ্ঞেস করে কেন সে সেই রাতে গ্যালারিতে আসেনি। সে ক্ষমা চায় এবং ব্যাখ্যা করে যে যদি সে সেখানে যেত তবে তার ডিনার মিটিংয়ে পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। সুজান তাকে উত্তর দেয় যে তার সময়ের 15 মিনিট তার জন্য যথেষ্ট ছিল। তারপর সে তাকে জিজ্ঞেস করে কেন সে সেই রাতে তার সাথে অন্তরঙ্গ হয়নি এবং তার অজুহাত হলো যে সে তাকে জাগাতে চায়নি। তবে সুজান তাকে স্বীকার করে যে সে সারা রাত ঘুমাতে পারেনি। সে সেই সপ্তাহান্তে সৈকতে যাওয়ার প্রস্তাব দেয়, শুধু তারা দুজন, কিন্তু হাটন বলে যে তাকে অফিসে ফিরে যেতে হবে এবং পরে নিউ ইয়র্কে উড়াল দিতে হবে। সুজান অবাক হয় কারণ সে সবেমাত্র সেখান থেকে ফিরেছে। হাটন ব্যাখ্যা করে যে তাকে একটি চুক্তি সম্পন্ন করতে হবে এবং এর জন্য গ্রেট অ্যাপল এ তার উপস্থিতি প্রয়োজন। সেই রাতেই তারা সাধারণ এক বন্ধুর বাড়িতে একটি পার্টিতে যায়। সুজানের বান্ধবী আলেশা লক্ষ্য করে যে সে খুব টেনশনে আছে এবং ঘুমাতে পারেনি। সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা এবং সুজান মন্তব্য করে যে টাকা এবং আরাম আয়েশ থাকা সত্ত্বেও সে এখনও অনুভব করে যে তার সুখের অভাব রয়েছে। সে আলেশাকে জিজ্ঞেস করে যে সে তার বিবাহিত জীবনে কিভাবে সন্তুষ্ট থাকে, যার উত্তরে সে বলে যে যেহেতু তার স্বামী সমকামী তাই তারা গভীর ভালোবাসাপূর্ণ ভালো বন্ধু এবং সে নিশ্চিত থাকতে পারে যে সেই নারী তার জীবনে একমাত্র নারী। সুজান স্বীকার করে যে হাটনের সাথে সে কখনো এমনটা অনুভব করেনি। হাটন তাদের কথা থামিয়ে দেয় কারণ তাকে নিউ ইয়র্কে যেতে হবে। সুজান তাকে শুভকামনা জানায়, এটা জেনে যে সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। পরে সে ঘুমের ওষুধ খেয়ে এডওয়ার্ডের দেওয়া উপন্যাসটি পড়তে শুরু করে, যাতে তার নাম লেখা একটি উৎসর্গপত্র ছিল। গল্পটি শুরু হয় একটি পরিবারের টেক্সাসের দিকে মহাসড়ক দিয়ে ভ্রমণের মাধ্যমে। বাবা টনি তার স্ত্রী লরার সাথে গাড়ি চালাচ্ছে। তাদের মেয়ে ইন্ডিয়া অভিযোগ করে কারণ সে মোবাইল ফোনের সিগন্যাল হারিয়েছে এবং টনি মন্তব্য করে যে এটাই পশ্চিম টেক্সাসের সৌন্দর্য, কোনো সেলফোন বা মানুষ নেই, শুধু প্রকৃতি। কিছুক্ষণ পর দুটি ধীরগতির গাড়ি রাস্তা অবরোধ করে। টনি হর্ন বাজায়, একটি গাড়ি মুহূর্তের জন্য সরে যায়, কিন্তু তারপর গতি বাড়িয়ে দেয় এবং তাদের উত্ত্যক্ত করতে শুরু করে যতক্ষণ না তাদের একটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়। তারা টনিকে রাস্তা থেকে বেরিয়ে যেতে বাধ্য করে এবং তার পথ অবরুদ্ধ করে ফেলে। সেই মুহূর্তে রে নামে একজন লোক উপস্থিত হয় যে জিজ্ঞেস করে কেন টনি তার গাড়িতে ধাক্কা দিয়েছে। টনি পরিস্থিতি সমাধানের জন্য পুলিশের কাছে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তাদের একজন বলে যে সে যেতে পারবে না কারণ তার একটি টায়ার পাংচার হয়েছে। টনি তাদের বিশ্বাস করে না এবং রে তাকে বলে যে সে মিথ্যা বলছে কিনা তা যাচাই করতে তার গাড়ি চালানো উচিত। টনি পালানোর চেষ্টা করে কিন্তু পারে না কারণ তার চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তা প্রমাণ করতে টায়ার মেরামত করার প্রস্তাব দেয়। অন্য কোনো উপায় না দেখে টনি গাড়ি থেকে নামে, ট্রাঙ্ক খোলে এবং অতিরিক্ত টায়ারটি বের করে। তারপর রে তাকে পরামর্শ দেয় যেন সে তার স্ত্রী ও মেয়েকে বাইরে নিয়ে আসে যাতে সে হাইড্রোলিক জ্যাক দিয়ে গাড়িটি তুলতে পারে। কিছুটা ভীত হলেও নারীদের কোনো বিকল্প ছিল না এবং তারা গাড়ি থেকে বেরিয়ে আসে। রে ইন্ডিয়াকে উত্ত্যক্ত করতে শুরু করে যখন টনি তাকে থামানোর চেষ্টা করে। রে তাকে একটি ঘুষি মারে এবং টনি তার পরিবারকে রক্ষা করার জন্য তার সাথে লড়াই করে। ঠিক করার পর নারীরা দ্রুত তাদের গাড়িতে উঠে পড়ে এবং টনিকে ডাকে, কিন্তু রে এবং অন্য একজন লোক কাছের একটি গাড়ির দিকে দৌড়ে পালিয়ে যায়। টনি স্থবির হয়ে তাকিয়ে দেখে কিভাবে তারা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে যাচ্ছে, তাদের আটকানোর মতো কিছুই করতে না পেরে। তারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে আর নেই। সুজান হুট করে বইটি বন্ধ করে দেয়। উত্তেজনার তীব্রতায় তার শ্বাস নিতে কষ্ট হয় এবং সে তার স্বামীকে ফোন করে যে অন্য একজন নারীর সাথে হোটেলে আছে। তার প্রেমিকা তার হাত চেপে ধরে এবং সুজান জিজ্ঞেস করে কেন নিউ ইয়র্ক পৌঁছানোর পর সে তাকে ফোন করেনি। সে উত্তর দেয় যে সে তাকে জাগাতে চায়নি। পরপরই হাটন অপারেটরকে 31 নম্বর রুমে ফোন করতে বলে এবং সুজান অবাক হয় কারণ এটি তার সাধারণ রুম নম্বর নয়। হাটন ব্যাখ্যা করে যে তার সাধারণ ফ্লোরে তার রিজার্ভেশন পাওয়া যাচ্ছিল না। যখন তারা পৌঁছায় অপারেটর ঘোষণা করে 31 নম্বর রুম ম্যাডাম। সুজান স্থবির হয়ে পড়ে যখন সে আবিষ্কার করে যে তার স্বামী অন্য একজন নারীর সাথে আছে।
সে তাকে সতর্ক করে দেয় এবং ফোন রেখে দেয়। উপন্যাসে টনি অন্য লোকদের মধ্যে একজনের সাথে থেকে যায় যার নাম লু। সে তাকে বলে গাড়ি চালাতে এবং টনি অত্যন্ত নার্ভাস হয়ে রাস্তায় তার পরিবারের খোঁজ করে কিন্তু ব্যর্থ হয়। সে শুধু তার গাড়িটি একটি খালি ট্রেলারের পাশে পড়ে থাকতে দেখে তাদের কোনো চিহ্ন নেই। লু তাকে গাড়ি চালিয়ে যেতে এবং চিন্তা না করতে বলে, কারণ রে তার পরিবারের কোনো ক্ষতি করবে না। তারপর সে তাকে একটি অন্ধকার ও জনশূন্য জায়গায় নিয়ে যায় এবং সেখানে ফেলে চলে যায়। টনি সারা রাত মহাসড়ক ধরে হাঁটে যতক্ষণ না সে একটি বাড়িতে পৌঁছায় এবং ফোন ব্যবহারের জন্য অনুরোধ করে। ববি নামে একজন পুলিশ অফিসার তাকে আটকায় এবং সেই রাতে কি ঘটেছিল তা তদন্ত করতে শুরু করে। সে অবাক হয় শুনে যে অস্ত্র না থাকা সত্ত্বেও টনি লোকদের স্ত্রী ও মেয়েকে নিয়ে যেতে দেয়। কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে জনশূন্যে টনি লাল সোফায় নগ্ন নিথর পরিবার দেখে। সুজান তার বাস্তবে অঝরে কাঁদতে থাকে এবং নিজের অশ্রুতে ডুবে যায়। সে থামে, কিছুক্ষণ ভাবে এবং একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সে নিউ ইয়র্ক এডওয়ার্ডের সাথে দেখা করার কথা মনে করে। সে যে নিজেও টেক্সাসের বাসিন্দা, দেখতে অনেকটা টনির মতোই, কিন্তু দাড়ি ছাড়া। উভয়েই কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তো, যেখানে এডওয়ার্ড বৃত্তির জন্য একটি সাক্ষাৎকারে গিয়েছিল এবং সুজান সেখানে তার স্নাতকোত্তর করছিল। তারা রাতের খাবার খেতে গিয়েছিল এবং এডওয়ার্ড স্বীকার করেছিল যে সে তার প্রথম বড় ভালোবাসা। মায়ের মতো একই চোখ বলতেই সুজান রেগে বলে সেরম মতো হতে চায় না। এডওয়ার্ড শিল্পী ছাড়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি ব্যঙ্গপ্রবণ। সে তাকে বলে যে সে নিজেকে ছোট করে দেখছে এবং সে হেসে তাকে জিজ্ঞেস করে যে সে তার বাড়িতে যেতে পারে কিনা, স্বীকার করে যে সেও ছিল তার প্রথম প্রেম। এডওয়ার্ড একটি হাসি দিয়ে তার দিকে তাকায়। গল্পে ফিরে এসে অফিসার ববি টনিকে বলে যে তাদের কাছে তার পরিবারের মৃত্যুর বিষয়ে একটি আনুষ্ঠানিক সংস্করণ আছে। তার স্ত্রী মাথায় আঘাত পেয়েছিল, তার মেয়ের মৃত্যু হয়েছিল শ্বাসরোধের কারণে এবং তার একটি হাত ভাঙা ছিল। দুজনকে অন্তরঙ্গভাবে লাঞ্ছিত করা হয়েছিল। ছাড়া যে ট্রেলারে টনি সেই রাতে তার গাড়িটি খুঁজে পেয়েছিল, সেখানে তারা তার স্ত্রী ও মেয়ের আঙুলের ছাপ খুঁজে পায় এবং ট্রেলারের মালিককে খুঁজছে। আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুজান তার মায়ের সাথে রাতের খাবার খাচ্ছে, যে খুব রেগে আছে কারণ সুজান টেক্সাসে ফিরে গিয়ে এডওয়ার্ডকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক ছেড়ে। সুজানের মা এডওয়ার্ডকে পছন্দ করে না, যাকে সে দুর্বল এবং নিম্ন মর্যাদার বলে মনে করে। সুজান তাকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তার মা সতর্ক করে যে ভবিষ্যতে সেই এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে, কারণ এডওয়ার্ড তাকে বিলাসবহুল জীবন দিতে পারবে না। সে আরো বলে যে হয়তো সে এখনো বুঝতে পারছে না, কিন্তু আসলে মা ও মেয়ে একই রকম। সুজান তা অস্বীকার করে, বলে যে তাদের মধ্যে কোনো মিল নেই এবং তার মা তাকে একটি রহস্যময় বাক্যে উত্তর দেয়, শুধু অপেক্ষা করো। এরপর সুজান এডওয়ার্ডকে একটি ইমেল পাঠায় যেখানে সে জানায় যে তার বইটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং সে তার সাথে দেখা করতে চায়। উপন্যাসে টনি ববির কাছ থেকে টার্ক নামের একজন সন্দেহভাজনের ছবি সহ একটি মেসেজ পায় এবং নিশ্চিত হয় যে সে তাদের মধ্যে একজন, কিন্তু ববি তাকে জানায় যে ইদানিং কেউ টার্ককে দেখেনি। তদন্তে কোনো অগ্রগতি ছাড়াই দিন ও মাস কেটে যায়। লক্ষ্য করা যায় যে টনির আর দাড়ি নেই। একদিন ববি টনির সাথে দেখা করে এবং জানায় যে তিনজন লোক একটি সুপারমার্কেটে চুরি করার চেষ্টা করেছিল। একজন পালিয়ে গেছে, অন্যজন গ্রেপ্তার হয়েছে এবং তৃতীয়জন গুলিবিদ্ধ হয়েছে। মৃত ব্যক্তিটি হলো টার্ক। ববি টনিকে আটক ব্যক্তিকে শনাক্ত করতে বলে এবং স্টেশনে টনি লোকটিকে শনাক্ত করে। সে হলো লু, যে তাকে মরুভূমিতে ফেলে চলে গিয়েছিল। লু তাকে চেনে না বলে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু টনি তাকে স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে সে তার পরিবারের সাথে সেই রাতে কি করেছিল। ববি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং রে ও টার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চায়। লু দাবি করে যে সে তাদের চেনে না। পরিশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং ববি টনিকে বলে যে তারা তাকে হত্যার দায়ে অভিযুক্ত করবে তার সাক্ষ্য এবং গাড়িতে পাওয়া আঙুলের ছাপ ব্যবহার করে। সে নিশ্চিত যে রে ও অবশ্যই অন্য পলাতকদের একজন ছিল এবং সে প্রতিশ্রুতি দেয় যে তারা তাকে ধরবে। তার অফিসে সুজান তার কর্মীদের সাথে আছে, যারা তাকে একটি আসন্ন গুরুত্বপূর্ণ মিটিং সম্পর্কে জানায়। সে বিভ্রান্ত এবং আনমনা বলে মনে হয়। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে অন্য কোনো রাতে সে ঘুমাতে পারেনি কিনা, সে উত্তর দেয় যে সে কখনোই পারে না, এজন্যই তার প্রাক্তন স্বামী তাকে নিশাচর প্রাণী ডাকত। এডওয়ার্ড তাকে এত হিংস্র ও দুঃখের একটি বই পাঠিয়েছে, যার শিরোনামও অ্যানিমালস নকটার্নালস। এই কাকতালীয় বিষয়টি তাকে অবাক করে। সহকারী তাকে জিজ্ঞেস করে যে সে এখনো এডওয়ার্ডকে ভালোবাসে কিনা, এবং সুজান বলে হ্যাঁ, কিন্তু সে কখনোই তাকে বা তার স্বভাবকে পুরোপুরি বিশ্বাস করেনি। সে স্বীকার করে যে সে তার সাথে খুব খারাপ কিছু করেছিল এবং সে তাকে নির্মমভাবে ছেড়ে চলে গিয়েছিল হাঁটনের জন্য, যে বেশি আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী ছিল।
মিটিংয়ে তারা একজন বিশেষ কর্মীর সম্ভাব্য ছাঁটাই নিয়ে আলোচনা করে। সুজান বিরোধিতা করে বলে যে তাদের তাকে সমর্থন দেওয়া উচিত, কারণ সে নিজেই কোম্পানিতে পরিবর্তনের দাবি জানিয়েছিল। কিন্তু একজন সহকারী মনে করিয়ে দেয় যে সুজান নিজেই সেই পরিবর্তনগুলোর প্রস্তাব করেছিল। সুজান উত্তর দেয় যে কখনো কখনো জিনিসগুলো এভাবে পরিবর্তন করাটা সেরা ছিল না, যা তার জীবনে সেই পরিবর্তনগুলো করার জন্য অনুশোচনা প্রকাশ করতে পারে। উপন্যাসে ফিরে এসে ববি টনিকে রেয়ের বাড়িতে নিয়ে যায়, যেখানে সে ঘোরাফেরা করছিল। সে বলে যে ঘটনাস্থলে রেয়ের কোনো আঙুলের ছাপ নেই এবং তার রেকর্ডও পরিষ্কার, কিন্তু টনি নিশ্চিত যে সে এই অপরাধী। তারা থানায় তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পথে ববি তাকে জিজ্ঞেস করে যে সে গাড়ি ও চালককে চিনতে পারছে কিনা। রে বলে যে সে কিছুই জানে না। টনি চোখে জল নিয়ে তাকে মনে করিয়ে দেয় যে সে এবং তার বন্ধুরা সেই রাতে তার পরিবারের সাথে কি করেছিল। রে দাবি করে যে টনি পাগল। তারা তাকে হাতকড়া পরায় এবং সেই ট্রেলারে নিয়ে যায় যেখানে আক্রমণগুলো হয়েছিল। টনি রেকে সেই রাতে কি ঘটেছিল তা নির্ভুলভাবে বলার দাবি জানায় এবং রে তা অস্বীকার করার চেষ্টা করে। টনি রেগে গিয়ে তাকে একটি ঘুষি মারে। তখন একটি ফ্ল্যাশব্যাক আসে। সুজান ও এডওয়ার্ড এখনো একসাথে আছে। সে এডওয়ার্ডের উপন্যাসের একটি খসড়া পড়ছে এবং যথেষ্ট ভালো না হওয়ায় তার সমালোচনা করছে। সে তাকে লেখার চেয়ে বেশি কিছু করার জন্য বলছে। এডওয়ার্ড অপমানিত বোধ করে এবং সুজান তাকে বলে যে সে শুধু বাস্তববাদী হতে চাইছে এবং সে পুরো ভবিষ্যৎ আগে থেকে বলতে পারবে না। সে তাকে উত্তর দেয় যে সে তার মায়ের মতো হয়ে উঠছে এবং ঝগড়ার মাঝখানে তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তারপর স্কুলে সুজান হাটনের সাথে দেখা করে তার ভবিষ্যৎ স্বামী। উপন্যাসে ববি টনিকে ফোন করে এবং জানায় যে রেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই। তারা একটি ক্যাফেতে দেখা করে এবং ববি জানায় যে তার ফুসফুসের ক্যান্সার হয়েছে এবং তার হাতে মাত্র 1 বছর সময় আছে। এজন্যই সে অবসর নেওয়ার এবং আইন ভাঙার ঝুঁকি নিয়েও টনিকে বিচার পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ববির জন্য শেষ মামলা হবে যে একজন খুনিকে ছাড়া পাওয়ার বিষয়টি শুধু তাকিয়ে দেখতে পারে না। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুজান এডওয়ার্ডকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে তাকে বলে যে এটা কাজ করবে না, কারণ তারা খুব আলাদা। এডওয়ার্ড তাকে তা না করার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সুখ খুঁজে পাওয়ার জন্য একটি ভবিষ্যৎ খোঁজার উপর জোর দেয়। উপন্যাসে ববি একটি বারে রেকে গ্রেপ্তার করে এবং তাকে একটি খোলা মাঠে নিয়ে যায়। রে এটি বৈধ নয় বলে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু ববি তার কথায় কান দেয় না। কিছুক্ষণ পর একজন অফিসার লুকে নিয়ে আসে এবং ববি টনিকে তার বন্দুকটি দিয়ে দেয়, কারণ সে অসুস্থ বোধ করতে শুরু করে এবং তার বমি করার প্রয়োজন হয়। হয়েই দৌড়ে পালানোর চেষ্টা করে এবং ববি লুকে গুলি করতে সক্ষম হয় যখন রে পালিয়ে যায়। একটি ফ্ল্যাশব্যাকে হাটনের সাথে ক্লিনিকে সুজানকে দেখা যায়। সে স্বীকার করে যে সে যা ঘটেছে তাতে দুঃখিত এবং ভয় পায় যে এডওয়ার্ড বিষয়টি জানতে পারবে। এখানে প্রকাশ পায় যে সে এডওয়ার্ডের সন্তানের গর্ভাবস্থা হারিয়ে ফেলেছিল। হাটন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, নিশ্চিত করে যে এডওয়ার্ড এটি কখনোই জানবে না। কিছুক্ষণ পরে তারা এডওয়ার্ডকে তার গাড়ির বাইরে কাঁদতে দেখে। আমরা বুঝতে পারি যে এডওয়ার্ডের লাজুক ব্যক্তিত্বের কারণে সে তার স্ত্রী ও সন্তানকে হারিয়েছিল এবং সেই অভিজ্ঞতাই তাকে তার উপন্যাসের প্রধান চরিত্র টনিকে সৃষ্টি করার অনুপ্রেরণা দিয়েছিল। গল্পে ফিরে এসে টনি যখন লুকে মৃত অবস্থায় দেখল, সে হতাশায় চিৎকার করে উঠল, তীব্র যন্ত্রণায় ভারাক্রান্ত হয়ে। তার পরিবারের জন্য আরো লড়াই না করতে পারার, তাদের বাঁচাতে না পারার অপরাধ বোধ তাকে কুরে খাচ্ছিল। ববি তাকে বলল যে সে একজন ভালো মানুষ এবং তাকে উঠে দাঁড়ানোর আদেশ দিল, কারণ রেকে ধরতেই হবে। তারা আলাদা হয়ে গেল। টনি গাড়ি চালিয়ে ট্রেলারের দিকে গেল। সেটি দেখে সে বন্দুক তাক করলো। রে উপহাস করে বিশ্বাস করতে চাইল না যে টনির সাহস আছে এবং সে স্বীকার করলো যে সে তার স্ত্রী ও মেয়ের ওপর আক্রমণ করেছিল এবং প্রতিটি মুহূর্ত সে উপভোগ করেছিল। যখন টনি তাকে গুলি করলো, ঠিক পড়ে যাওয়ার আগে রে তাকে একটি লাঠি দিয়ে আঘাত করলো। সে আঘাত পাওয়া টনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলো এবং বের হওয়ার পথ খুঁজছিল। অন্ধের মতো সে মাটিতে পড়ে থাকারে কে লাথি মারলো। বাড়ির বাইরে টনি হোঁচট খেল এবং নিজের বন্দুকের ওপরই পড়ে গেল। হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে কষ্ট হওয়ায় শেষ পর্যন্ত সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুজান শাওয়ারে এডওয়ার্ডের কথা ভাবছিল। তারপর বিছানায় সে তার একটি বার্তা পেল, যেখানে সে জানতে চেয়েছে তারা কখন এবং কোথায় দেখা করতে চায়। পরের দিন সে সাক্ষাতের জন্য প্রস্তুত হলো। সে তার আংটি খুলে ফেললো এবং তার প্রাক্তন স্বামীর সাথে আবারও দেখা করার সুযোগে উত্তেজিত হয়ে হাসল। সে একটি রেস্তোরাঁয় পৌঁছাল এবং ঘন্টার পর ঘন্টা তার অপেক্ষা করলো, কিন্তু এডওয়ার্ড কখনোই এল না। সে কান্নায় ভেঙে পড়ল, সেই ভুল সিদ্ধান্তের কথা ভেবে যা তাকে একটি সুখহীন বিবাহিত জীবনে, একটি শূন্য জীবনে নিয়ে এসেছিল। মূলনীতি: লোক দেখানো বা আরামের জন্য নিজের মূল্যবোধ বা সত্যতাকে বিসর্জন দিও না। অনেক দেরিতে আসা অনুশোচনা এমন এক বোঝা যা তোমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াতে পারে। সাহসের সাথে ভালোবাসা এবং নিজের প্রতি সৎ থাকা, এমনকি তাতে ঝুঁকি থাকলেও, সেটি হলো মানসিক শান্তির একমাত্র পথ।
কারণ দিন শেষে কেবল তোমার নেওয়া সিদ্ধান্তগুলো এবং অন্যরা তোমার সম্পর্কে যে গল্পগুলো বলার সুযোগ পেয়েছিল সেগুলোই অবশিষ্ট থাকে। এখন এই অন্য সারাংশগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নাও।